শুরু করছি আমার ছোটবেলায় পড়া এক গল্প। গল্পের নাম এলো। 4-5 বছর ধরে খালি পড়ে আছে বাড়িটা। দরজা জানলা সব বন্ধ। সামনের দরজা আর গেটে তালা ঝুলছে। সামনের ছোট বাগানটুকু ভরে গেছে আগাছায়। সামনে দিয়ে যেতে আসতে আজকাল আর তেমন করে বাড়িটার দিকে তাকায় না বিমান। গোড়ার দিকে যেমন তাকাতো, মনটাও সেরকম আর হু হু করে ওঠে না গোড়ার জন্য। গোড়ার দিকে যেমন উঠত। আজকাল মাঝে মাঝে রাত্রে পড়াশোনা শেষ করে শুতে যাবার সময় জানলায় দাঁড়ায়। আগাছা ভরা খালি জমিটার উপাসে তেঁতুল আর জামরুল গাছের ফাঁকে খানিকটা দেখা যায় গোড়াদের ফাঁকা বাড়ি। চাঁদের আলো থাকলে স্পষ্ট, নয়তো তারার আলোয় ঝাপসা। তখন বড্ড কষ্ট হয় গোড়ার জন্য। মনটা আকুপাকু করতে থাকে পুরানো হারানো সাথীটির জন্য। শহরতলির এই এলাকায় তাদের বাড়ি উঠেছিল প্রথম দিকে। বিমান তখন ছোট, কিন্তু তার মনে আছে তখন এখানে না ছিল রাস্তা, না ছিল আলো, না ছিল কল, না ছিল কিছু। জানলাটার দিক থেকে আজকাল যে শিয়ালের ডাক শোনা যায়, বাড়ির জানলার নিচে তখন ডাকতো ওই শিয়ালগুলো। তখন থেকে গোড়ার সঙ্গে বিমানের ভাব। হঠাৎ একদিন সবাইকে নিয়ে বাড়িতে তালা লাগিয়ে হরিশবাবু চলে গেলেন। আজ পর্যন্ত কোনো খবর মেলেনি। একটা ঠিকানা দিয়ে গেছিলেন গোড়ার বাবা তার বাবাকে। সেই ঠিকানায় তিনি একটি চিঠি লিখেছিলেন হরিশবাবুকে। জবাব আসেনি। বিমান গোড়াকে চিঠি দিয়েছে 6-7খানা, তারও জবাব আসেনি। বাড়ির জন্য কত হন্যে মানুষ খালি বাড়িটা ভাড়া মেলে কিনা জানতে এসেছে তার বাবার কাছে। তিনি নিরপেক্ষভাবে সকলকে হরিশবাবুর ওই ঠিকানা জানিয়েছেন। তারা কেউ চিঠির জবাব পেয়েছে বলে জানা যায়নি এ পর্যন্ত। এই রহস্য বড় হয়ে আছে বিমানের মনে। সবাইকে অবাক করে দিয়ে প্রথমে সে কাঁদতো গোড়ার জন্য, এখন আর কাঁদে না। পৃথিবীর কোথায় কি করে যে ছেলেটা হারিয়ে গেল ভেবে তার একটা অনুভূতি জাগে। মহাশূন্যে গ্রহতারা আর তাদের চলাফেরার বিবরণ পড়ে যে রহস্যানুভূতি জাগে তার চেয়েও স্পষ্ট আর জোরালো। কোথাও আছে নিশ্চয়ই গোড়া, শূন্যে তো আর মিলিয়ে যেতে পারে না ছেলেটা। গ্রহ উপগ্রহের বাধা পথে পাক খাওয়ার মতো যেখান থেকে চলে গেছে, ঘুরে ফিরে সেখানে যদি আবার ফিরে আসতো গোড়া। মা বলেন, হরিশবাবুরা কাল এসেছেন জানিস? কখন? অনেক রাতে, তুই ঘুমাচ্ছিলি। এ পাশের দুটো জানলা খোলাই বটে। বিমান ছুটে বেরিয়ে যায় রাস্তায়। হরিশবাবুর বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ায়। সামনের দরজা খোলা, গেটে কিন্তু তালা বন্ধ ভিতর থেকে। বিমান ডাকে, গোড়া। হরিশবাবু বেরিয়ে আসেন। কেমন যেন নতুন ধরনের হরিশবাবু মনে হয় বিমানের। তেমনি বেটে রোগা মেটে রঙের মানুষটি আছেন, তেমনি পরিষ্কার করে কামানো দাড়ি আর খোঁচা খোঁচা কাঁচা পাকা গোঁফ। কিন্তু কেমন যেন গোলাকার হয়ে গেছে হরিশবাবুর মুখটা। ক্যা? বিমান চমকে ওঠে। এমন হেরে গলা তো ছিল না হরিশবাবুর। আমি বিমান, কি চাই? গোড়াকে খুঁজছিলাম, বাড়ি নেই। বাপরে, কি মেজাজ হয়েছে গোড়ার বাবা। আহত দুঃখিত আশ্চর্য হয়ে বিমান বাড়ি ফিরে যায়। একদিন তাকে কত ভালোবাসতেন হরিশবাবু, আজ তাকে দেখে চিনতেও পারলেন না, নাম শুনে একটা কথাও কইলেন না। মুখটা গোলাকার হয়ে গেলে মানুষের মেজাজও এমনি করে বদলায় নাকি? যাই হোক, ফিরে যখন এসছে গোড়া, দেখা নিশ্চয়ই হবে। দরকারি কাজে কোথায় গেছে, বাড়ি ফিরে ছুটে আসবে তার কাছে। সে হলে কিন্তু সকালে উঠে আগে দেখতে যেত বন্ধুকে, তারপর দরকারি কাজ। স্কুলের বেলা হয়, গোড়া কিন্তু আসে না। বিমান 3-4বার ওদের বাড়ির সামনে গিয়ে ঘুরে এসছে, গোড়াকে ডাকতে সাহস হয়নি। গেটটা তেমনি ভিতর থেকে তালা বন্ধ। এ তালাটা মানে ঢোকে না বিমানের মাথায়। এতদিন পরে ফিরে এসেছেন, গোড়ার বাবা কি চান না লোকজন দেখা করতে আসুক? নিজের বাবাকে বিমান জিজ্ঞাসা করে, হরিশবাবুর সঙ্গে দেখা হয়েছে বাবা? বাবা বিরক্তির সঙ্গে জবাব দেন, হয়েছে, ভালো করে কথাই বললো না, ফিরে এসে যেন রাজা করে দিয়েছে আমাদের, অসভ্য ভূত কোথাকার। 5-6 মিনিট হাঁটতে হয় ট্রাম রাস্তায় যেতে। স্কুলে যাবার জন্য বাড়ি থেকে বেরোতেই দেরি হয়ে গেছিল। হেঁটে ছুটে এ পথটা পার হয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে বিমান হাঁপাচ্ছে। হরিশবাবু পাশে এসে দাঁড়ান, তাকিয়েও দেখেন না তার দিকে।
বিমান তাকায় আশ্চর্য হয়ে, মুখটা একটু ফাঁক করে এক দৃষ্টে তাকায়। মুখটা কেমন বদলে গিয়ে গেছে হরিশবাবুর। সকালে যেরকম দেখাচ্ছিল সেরকম নয়, একটু যেন লম্বাটে হয়েছে মুখটা। তখন একটু ঢিল আর ঝাপসা মনে হয়েছিল, সেরকম তো নয়। মুখের চামড়া এখন যেন চকচক করছে। বয়স মনে হচ্ছে অনেক কম। হরিশবাবু না হয় হরিশবাবুর ছোট ভাইটাই হলে যেরকম দেখাতো। ছোট ভাই কি আছে হরিশবাবুর? ইনি কি হরিশবাবু নন? ট্রামে বসে বিমান খুঁটিয়ে খুঁটিয়ে হরিশবাবুর মুখটাই দেখে সব ভুলে। কৌতূহল চাপতে না পেরে একসময় বলে, হরিশ জ্যাঠা। হরিশবাবু বাইরে তাকিয়েছিলেন। ধীরে ধীরে মুখ ফিরিয়ে চোখ পাকিয়ে খানিকক্ষণ চেয়ে থাকেন। মুখ দেখে মনে হয় অসহ্য রাগে যেন কাঁপছেন ভিতরে। কি কথা শুনে কিন্তু মনে হয় যে রাগ তো নয়, তিনি যেন অসহ্য কান্না চাপছেন ভেতরে। মাথাটা কেমন গুলিয়ে যায় বিমানের। কথা বলতে না পেরে সে শুধু ঢোক গেলে। অবাক হওয়া সহজ বলে সে জানত। যখন তখন কত সে অবাক হয়েছে কত ব্যাপারে। আজ সে টের পায় সত্যিকারের অবাক হওয়া কী জিনিস। হরিশবাবুর মুখ ফিরিয়ে বাইরে তাকান আবার। খানিকক্ষণ পরে তিনি উঠে দাঁড়ান নামবার জন্য। পিছন দিক থেকে তাকে দেখে একটা ঝাঁকি লাগে বিমানের মনে। হঠাৎ রোগা আর লম্বা হয়ে গিয়েছেন হরিশবাবু অদ্ভুত রকমের। পাঞ্জাবি হাতার মধ্যে কাঠির মতো হাত দুটো নড়বড় করছে। এমন শুরু হয়ে গেছে গলাটা যে মাথাটাকে মনে হচ্ছে প্রকাণ্ড স্ট্যান্ডের ওপর বসানো, গ্লোবের মতো। কোলে বই খাতা রেখে বিমান দুহাতে চোখ কচলায়। হরিশবাবুর ব্যবহারে মনটা তার ফেটে পড়ছিল অভিমানে। এবার রাগে তার গা জ্বালা করে। ফেরার পথে গেটের সামনে দাঁড়ায় বিমান। গেটে তেমনি তালা ঝুলছে, বাইরের দরজাটাও বন্ধ। বাড়ির ভিতর থেকে একটা অস্পষ্ট ঘুঙানি আওয়াজ তার কানে আসে। চাপা কান্নাও হতে পারে। গায়ে হঠাৎ কাঁটা দিয়ে ওঠে বিমানের। তার দিদি মারা যাবার সময় সারাদিন মা জোরে জোরে কেঁদেছিলেন। রাত্রিরে পাশের ঘর থেকে তার অবসন্ন নিস্তেজ ইনিয়ে বিনিয়ে কাদাটা অবিকল এই রকম শোনাচ্ছিল। গেটে তালা, হরিশবাবুর ওরকম খাপছাড়া ব্যবহার, গোড়ার টিকিটি দেখতে না পাওয়া, গঙিয়ে গঙিয়ে কান্না, এসব কি চলছে গোড়াদের বাড়িতে? বিমানের একটা ঝোঁক চেপে যায়। জোর গলায় সে ডেকে ওঠে, গোড়া, গোড়া, আছিস? কান্নার অস্পষ্ট আওয়াজটা যেন থেমে যায়। বিমান আবার ডাকে গোড়ার নাম ধরে। হঠাৎ চোখ তুলে দেখতে পায় উপরের ঘরের জানলায় এসে দাঁড়িয়েছেন গোড়ার মা। জেঠিমা, গোড়া বাড়ি নেই, আমি বিমান। গোড়ার মা জবাব দেন না। দুই হাতে জানলার শিক ধরে কালা বোবা অন্ধের মতো স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকেন। গোড়ার মায়ের মুখখানাও কেমন যেন গোলাকার হয়ে গেছে মনে হয় বিমানের। চামড়া যেন ঢিল হয়ে ঝুলে পড়েছে, আর কপালটাও ছোট হয়ে গিয়েছে। আমায় চিনতে পারলেন জেঠিমা? আমি ও বাড়ির বিমান, গোড়ার সঙ্গে পড়তাম। গোড়ার মা নিঃশব্দে জানলা থেকে সরে গেলেন। বাড়ি গিয়ে মুখ হাত ধোয় বিমান। মা তাকে খেতে দিয়ে বলেন, গোড়ার সঙ্গে দেখা হলো? না মা। ওদের বাড়ির সকলের কি হয়েছে বলতো? দুপুরে দেখা করতে গেলাম গোড়ার মার সঙ্গে, কেউ দরজাও খুলল না, সাড়াও দিল না। গোড়ার মা উপরের জানলায় দাঁড়িয়ে এক নজর দেখে সরে গেল। একটা আম দি তোকে। আম এনে দিয়ে মা আবার বলেন, কি চেহারা হয়েছে ঘোড়ার মার, শুকিয়ে যেন কাঠি হয়ে গেছে একেবারে। মুখখানা চুপসে চ্যাপ্টা হয়ে গেছে। অমন সুন্দর ছিল দেখতে মানুষটা। ওপাড়ায় ফুটবল ম্যাচ আছে, খেলতে যেতে হবে বিমানকে। বেরোবার সময় একটা টাকা দিয়ে মা বললেন, ফেরবার সময় বাজার করে আসিস বিমু, ছোট দেখে ইলিশ পেলে আনিস তো একটা। মেয়েটা ইলিশ ইলিশ করে দাপাচ্ছে। বলতে বলতে আনমনা হয়ে যান ঘোড়ার মা। সেও ইলিশ খেতে চেয়েছিল, এনে দিইনি। জ্বরে পড়ল, আর খাওয়াই হলো না ইলিশ। মার চোখ ছলছল করে এলো। বাজার থেকে ইলিশ মাছ আনলে আজও বিমানে দিদির কথা মনে পড়ে মার চোখে জল আসে। খেলা শেষ করে মাঠে আড্ডা দিয়ে বাজারে গিয়ে ইলিশ কিনে ফিরতে ফিরতে সন্ধে হয়ে আসে। টিপি টিপি বৃষ্টি শুরু হয়ে গেছে খানিকক্ষণ আগে। ইলিশ মাছ মাকে মনে পড়িয়ে দেয় দিদির কথা। বিমানের মনে পড়ছে গোড়াকে। সেও ইলিশ মাছ ভাজা খেতে বড় ভালোবাসত বিমানের মতো। তাদের দু বাড়ির যে বাড়িতে ইলিশ আসতো যেদিন, দুজনে তারা সে বাড়িতে পাতা পাতত সেদিন।
মা ছোট দেখে কিনতে বললেও নিজের পকেট থেকে আরও 2 আনা দিয়ে 18 আনার একটি ইলিশ মাছ কিনেছে বিমান। মাছটা কিনবার সময় সে যেন ভুলেই গিয়েছিল গোড়ার মার বাবার অদ্ভুত ব্যবহার, আর গোড়ার সঙ্গে যে তার দেখাও হয়নি এখনো পর্যন্ত এই কথা। তার শুধু মনে ছিল গোড়া ফিরেছে, গোড়াকে আজকে রাত্রে খেতে বলবে তাদের বাড়ি। বাড়ির পথে হাঁটতে হাঁটতে এখন বড় খারাপ লাগে বিমানের। গোড়ার সঙ্গে হয়তো আর দেখাই হবে না, ডাকতে গেলে এবার হয়তো ধমকেই দেবেন হরিশবাবু। দুঃখে অভিমানে চোখে জল আসে বিমানের। গোড়াকে একবার দেখার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য হু হু করতেও থাকে মনটা। গোড়া চলে যাবার পর যেমন হয়েছিল তেমনি একটা বুক ফাটা কষ্ট হয় তার। দূর থেকেই গোড়াদের বাড়িতে এতকাল পরে আজ আলো জ্বলছে দেখে এমন অদ্ভুত লাগে বিমানের। বাড়ির দরজা জানলা খোলা দেখে গোড়ার বাবা ও মাকে দেখেও সারাদিন সে যেন সত্যি সত্যি মনে করতে পারেনি গোড়া সত্যি সত্যি ফিরে এসেছে। বাড়িতে আলো জ্বলছে দেখে এতক্ষণে সে যেন আকারটা প্রমাণ পেয়েছে গোড়া ফিরে আসার। বাইরের ঘরে আলো জ্বলছিল, তারই আলোতে বিমান দেখতে পায় গোড়া দাঁড়িয়ে আছে সামনের বারান্দায়। গোড়া, বিমু, আরে আয় বলে চোখের পলকে গোড়া নিজেই বারান্দা থেকে রাস্তায় নেমে আসে। বাড়ির আলোগুলো নিভে যায় একসঙ্গে। বিমান বলে মনে মনে, যা ফিউজ হয়ে গেল, এদের না থাকলে বাড়ি থেকে একটা ফিউজ তার এনে দেবে। বাবার ছোট কাঠের বাক্সে আছে। রাস্তার কাছের আলোটা যেন দূরে সরে গেছে। বাল্ব নিশ্চয়ই চুরি গেছে। এত বাল্ব চুরি যায় রাস্তায়। একদিন পরে এলি তবে সত্যি আসবো না। গোড়া 2 হাতে চেপে ধরে বিমানের ডান হাতটা। ঠান্ডা কনকনে হাত গোড়া। কেনার সময় বাহাতের ইলিশ মাছটা যেমন ছিল, হঠাৎ যেন কেমন ঝিমিয়ে যায় বিমান। কেন যেন বড় বিরক্তি বোধ হয় তার। সারাদিন স্কুল করেছে, ম্যাচ খেলেছে, এতটা পথ হেঁটে বৃষ্টির মধ্যে বাজারে গেছে, পেটটা খারাপ থাকায় মাথার মধ্যে দপদপ করছে, সেই জন্য বোধ হয়। গোড়া ফিরেছে বলে যে উৎসাহ উদ্দীপনা জেগেছিল সব যেন কেমন হিম হয়ে যায় এক দণ্ডে। বাড়ি ফিরে একটু শোবার জন্য প্রাণটা ছটফট করে। কতক্ষণ এখন গোড়ার সঙ্গে বকবক করতে হবে কে জানে। চোখ বুজে বিমান ঢোক গেলে অতি কষ্টে তারপর চোখ মেলে সে দেখে, মনে হলো যেন কাঁচা ঘুম থেকে জাগতে হচ্ছে তাকে। কিন্তু গোড়া কই? আর একটি কথা না বলে গোড়া ফিরে গেছে বারান্দায়। তাকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড় করিয়ে রেখে। ফিউজ তার বোধহয় ঠিক করে দিয়েছে কেউ। বাড়ির আলোগুলো জ্বলছে। ভয়ানক চটে গেল বিমান। গোড়ারও এমন ব্যবহার, তার সঙ্গে এতকাল পরে ফিরে এসে। দুদণ্ড দাঁড়াবার সময় হলো না তার। বাড়িতে ডেকে একবার বসতে বলতে খেয়াল হলো না। রাগে যেন জ্বালা করতে থাকে বিমানের মগজ। যন্ত্রণায় দাঁতের তাঁত লাগিয়ে সে হন হন করে এগিয়ে যায় বা নিজের বাড়ির দিকে। তাকে দেখেই মা বলেন আটকে উঠে, কি হয়েছে রে? মুখ যে কালি মেরে গেছে একেবারে, জ্বর হয়নি তো? বলতে বলতে কপালে হাত রেখে চমকে উঠলেন। যা ভেবেছি, গা পুড়ে যাচ্ছে জ্বরে।